হ্যালো স্টুডেন্টস, আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। এবারে ক্লাস 10-এর আর একটা চ্যাপ্টার নিয়ে এসেছি। চ্যাপ্টারটি তোমরা ইতিমধ্যে জেনে গেছো, অনুপাত ও সমানুপাত। ক্লাস 10-এর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আশা করছি তোমরা এই মুহূর্তে ভালো আছো। তোমাদের সামনে অনুপাত এবং সমানুপাত নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনুপাত এবং সমানুপাত হচ্ছে দুটি পার্ট। প্রথমে তোমাদের সামনে আলোচনা করব অনুপাত নিয়ে। এই অনুপাত চ্যাপ্টার যদি খুব যে কঠিন বা খুব যে বেশি চিন্তামূলক তাও নয়, তবু এর ভিতরে অনেক কিছু খুঁটিনাটি ব্যাপার থেকে যায়। সেই খুঁটিনাটি ব্যাপারটা তোমাদের সামনে আজকে হাজির করব। আসা যাক, অনুপাত জিনিসটা কি। অনুপাত হলো যে একই একক থাকতে হবে। ভালো করে খেয়াল করবে, একই একক বিশিষ্ট সমজাতীয় দুটি রাশি মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে একটা রাশি অপর রাশির কত গুণ বা কত ভাগ, যেটা সহজে আমরা প্রকাশ করে থাকি, সেটাই হচ্ছে অনুপাত। বোঝা গেল? দুটি কথা মনে রাখবে, একই একক আর একটা হচ্ছে একই জাতীয় রাশি। তোমাদের সামনে সংখ্যাটাকে লিখি, তারপর তোমাদের ব্যাখ্যা করছি। দেখো, কাকে বলে একই একক বিশিষ্ট সমজাতীয় দুটি রাশির মধ্যে একটি রাশি অপর রাশিটির কত গুণ বা কত ভাগ, তা যার সাহায্যে নির্ণয় করা হয় তাহাই হলো অনুপাত। এখানে খেয়াল করবে, একই একক আর সমজাতীয়, এই দুটি কথা অনুপাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কেন বলছি? সমজাতীয় বলতে কি বোঝায়? যেমন বলা হয় যে দূরত্ব এবং বয়স, দূরত্ব ও বয়স দুটি কি সমজাতীয় রাশি? যদি আমি কি বলি, যদি বলি যে 5 কিমি, আর বয়সের ক্ষেত্রে যদি বলি 5 বছর, দুটি কি দুটোর মধ্যে তুলনা করা যাবে? যে 5 কিমি 5 বছর চেয়ে কত বেশি বা কত ভাগ কত কম, এটা কি বলা যাবে? কেননা বলা যাবে না এই কারণে, দূরত্ব এক ধরনের রাশি, বয়স হচ্ছে আর এক জাতীয় রাশি। আমি কোনোদিন অনুপাত করতে পারবো না 5:5, এটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে কিলোমিটার আর বছর কিন্তু আলাদা, দুটো একই জাতীয় রাশি নয়, সুতরাং এটাকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো না। আচ্ছা, এটা ব্যাখ্যার আগে বলি যে অনুপাতটা কি গাণিতিক নিয়মে কিভাবে প্রকাশ করা হয়। এই বাংলা যাতে বিসর্গ বলা হয়, অনুপাতটা সেইভাবে প্রকাশ করা হয়। অনুপাতটা যদি অনুপাতে কার রূপ? ভাগের রূপ, ভাগ।
দুটি রাশি যদি এ এবং বি হয়, দুটি রাশি যদি এ ও বি হয়, তাহলে দুটি রাশির অনুপাত কি হবে? দুটি রাশির অনুপাত হবে এ ইস টু বি। এটাকে কিন্তু বলা হয় ইস টু, ইংরেজিতে একে কি বলা হয়? ইস টু। এটা হচ্ছে সিঙ্গেল ইস টু। আমি যদি ডবল ইস টু ব্যবহার করি, দেখো ডবল ইস টু ব্যবহার করা যায়, দুটো ইস টু পাশাপাশি বসেও আমরা এখানে ব্যবহার করি। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে কিন্তু সমান সমান। যদি বলি এ ইস টু বি, আরেকটা যদি বলি এ ডবল ইস টু বি, দুটো মানেটা কি তোমরা সহজে বুঝে যাবে। এ ইস টু বি মানে কি? যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি, এ বাই বি, অর্থাৎ ভাগ, এর সঙ্গে বি এর ভাগ। আর এ ডবল ইস টু বি মানেটা কি? এ সমান সমান বি, এ বি এর সঙ্গে সমান। এই হচ্ছে দুটির মধ্যে তফাৎ। আচ্ছা, ইস টুর আগে এই প্রথম এই রাশিকে কি বলা হয়? এটাকে বলা হয় পূর্বপদ। আর পরে যেটা আছে এটাকে কি বলা হয়? উত্তর পদ। এটাকে কি বলে? উত্তর পদ। আমাদের এইটুকু সম্বন্ধে জানতে হবে অনুপাত নিয়ে। এইবার আসি যে একই একক সমজাতীয়। সমজাতীয় হচ্ছে কিলোমিটার, কিলোমিটার যে এক জাতীয়, কিলোমিটারের সঙ্গে সংখ্যা কিলোমিটার জাতীয় বা এই জাতীয় কোনো সংখ্যার সঙ্গে আমাদের কি করতে হবে? অনুপাত করতে হবে। যেমন যদি বলা হয়, দেখো একই জাতীয়, আবার যদি বলি সমজাতীয়, আবার যদি একই একক না হয় তাহলে অনুপাত করা যাবে না। যেমন একই জাতীয় যদি বলা হয় 5 কিমি ও 5 মিটার, দুটোই কিন্তু দূরত্ব, তাহলে সমজাতীয় হলো। শুধু সমজাতীয় হলেও হবে না, একই একক হতে হবে। দেখো কিলোমিটার আর মিটার কিন্তু একই একক নয়। তাহলে অনুপাতটা করবো কিভাবে? অনুপাতটা করব তখনই একই এককে এটা নিয়ে যেতে হবে, একই এককে নিয়ে যেতে হবে। হয় কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে, আর না হয় মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করে আমাকে অনুপাত বার করতে হবে। যদি এখানে করি যাতে, তাহলে অনুপাতটা করব কি? যেন কিলোমিটারকে মিটার আনলে কি হবে? 5000 মিটার ইস টু 5 মিটার। তাহলে এটা একক, তাহলে একই একক আছে, এটাকে অনুপাতে প্রকাশ করা গেল। আর একটা হচ্ছে যে এই অনুপাতে তাহলে একক একক যদি কেটে যায়, সুতরাং অনুপাতে কোনো একক হয় না। এটা কিন্তু মনে রাখতে হবে। অনুপাতের ক্ষেত্রে তিনটে জিনিস, একই একক হতে হবে, সমজাতীয় দুটি রাশি হতে হবে, আর হচ্ছে এর কোনো একক থাকে না। এই হচ্ছে আমাদের অনুপাত সম্পর্কে একটা বিস্তারিত ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। এইবার দেখো যে এই অনুপাতের শ্রেণীবিভাগ। দেখো প্রধানত অনুপাতকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে সাম্যানুপাত, এটা হচ্ছে বৈষম্যানুপাত। সাম্যানুপাতটা কি? যখন দুটি রাশির মান একই থাকবে সেটাকেই বলা হচ্ছে সাম্যানুপাত। যেমন যদি বলা হয় 5:5, তাহলে পূর্বপদ আর উত্তর পদের মান একই, সুতরাং এটাকে বলা হচ্ছে সাম্যানুপাত। যদি দুটি রাশি এ ও বি হয় এবং এ ইস টু বি হয়, এবং সেটা থেকে যদি বলা হয় এটা সাম্যানুপাত, তাহলে এখানে কিন্তু এ ইজ ইকুয়াল টু বি হবেই, অর্থাৎ এ ও বি এর মান একই হতে হবে। অর্থাৎ সাম্যানুপাত বলতে কি বোঝায়? যে অনুপাতের পূর্বপদ এবং উত্তর পদের মান সমান হয় সেটাকেই বলা হচ্ছে সাম্যানুপাত। আর বৈষম্যানুপাত কি? উল্টো কথা, যে পূর্বপদ এবং উত্তরপদের মান কিন্তু একই থাকে না। তখন যে অনুপাত পূর্বপদে এবং উত্তর পদের মান কিন্তু একই থাকে না সেটাকেই বলা হচ্ছে বৈষম্যানুপাত। যেমন 5:7, তাও দুটো মান দুরকম। 7:9, এটা ইজি,
বোঝা গেল যে সাম্যানুপাত হচ্ছে দুটি পূর্বপদ উত্তরপদের মান সমান হবে, একই হবে। আর এখানে পূর্বপদ উত্তরপদের মান যদি মান একই না হয় তখন সেটাকে বলা হচ্ছে বৈষম্যানুপাত। এই বৈষম্যানুপাতকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গুরু অনুপাত, একটা হচ্ছে লঘু অনুপাত। দেখো আমরা এখানে দুটি অনুপাত ফেলেছি। দেখো গুরু অনুপাত কাকে বলে? গুরু অনুপাত কাকে বলে? যদি যদি পূর্বপদের মান উত্তরপদের মানের চেয়ে বেশি হয়। এখানে দেখো পূর্বপদের মান কত 10, উত্তরপদের মান হচ্ছে 5, তাহলে এই জাতীয় অনুপাতকে কি বলা হয়? গুরু অনুপাত। তাহলে এখানে কি হবে? পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ। তাহলে পূর্বপদ 10 আর উত্তরপদ হচ্ছে 5। পূর্বপদ যদি উত্তরপদের চেয়ে বেশি হয় তখন সেই অনুপাতকে কি বলে? গুরু অনুপাত। লঘু অনুপাতটা ঠিক তার উল্টো। যদি এখানে দেখা যাচ্ছে 5:7, উত্তরপদটা 5 আর পূর্বপদটা 5, উত্তরপদ হচ্ছে 7, তাহলে কেন উল্টোটা লিখতে পারি, যদি পূর্বপদ লেস দেন উত্তরপদ হয় তখন সেই অনুপাতকে কি বলে? লঘু অনুপাত। এই যে সাম্যানুপাত এবং বৈষম্যানুপাতের উপর ভিত্তি করে আরো অন্যান্য অনুপাত আমরা ব্যাখ্যা করতে পারি। কি কি অনুপাত আছে দেখো, আমি এখানে বোর্ডে লিখেছি, তোমরা এগুলোকে লিখে নিতে পারো এবং লিখে নেবে। আমি এই অনুপাতগুলি এক করে আলোচনা করছি। দেখো, এক নম্বর হচ্ছে যৌগিক বা মিশ্র অনুপাত। এটা হতে গেলে কি হবে? দুই বা ততোধিক অনুপাত আনতে হবে, একটা অনুপাত দিয়ে হবে না। বুঝতে পারছো? যৌগিক মানে অনেকগুলো অনুপাতের নিলে তবে এটা হবে। দেখো আমি যদি এখানে দুটি অনুপাত নেই, ধরা যাক 2:3 আর একটা হচ্ছে 5:7। যৌগিক মিশ্র অনুপাত থেকে যতগুলো অনুপাত থাকবে তার পূর্বপদ গুলির গুণফল করতে হয়, গুণ করতে হবে, আর উত্তর পদগুলোই গুণ করতে হবে। গুণ করে গুণফলগুলো অনুপাত করে যেটা বেরোবে সেটাই হচ্ছে যৌগিক বা মিশ্র অনুপাত। ধরো এখানে আমরা দুটো অনুপাত নিয়েছি 2:3 আর 5:7। তাই দুটি ক্ষেত্রে পূর্বপদ কি আছে? এর ক্ষেত্রে পূর্বপদ 2, এর ক্ষেত্রে পূর্বপদ 5। তাহলে যৌগিক অনুপাতটা কি হবে? যৌগিক অনুপাত দেখো, তাহলে পূর্বপদকে গুণ করে দিই, 2 × 5 এই উত্তরপদ কি আছে? 3 এবং 7, 3 × 7, তাহলে কত হচ্ছে? 10:21। এটা হচ্ছে যৌগিক বা মিশ্র অনুপাত। কি বললাম? দুই বা ততোধিক যতগুলো অনুপাত থাকবে তার পূর্বপদ গুলির গুণ করতে হবে আর উত্তর পদগুলির গুণ করতে হবে। গুণ করে গুণফলের ইস্টু করলে যেটা হবে সেটাই হচ্ছে যৌগিক বা মিশ্র অনুপাত। এবার চলে আসি ব্যস্ত বা বিপরীত অনুপাত। মোস্ট ইজি, এটা নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় বলে মনে হয় না, তবু বলি, এটা জেনে নাও। ব্যস্ত বা বিপরীত অনুপাত। ধরো একটা অনুপাত আছে 2:5, এর ব্যস্ত অনুপাতটা কি? পূর্বপদে যে মানটা আছে সেটা যে উত্তর পদে যাবে, আর উত্তর পদে যে মানটা আছে সেটা পূর্ব পদে আসবে, অর্থাৎ তাদের দুজনের মধ্যে স্থান বিনিময় করলে তখন সেটাকে বলা হচ্ছে ব্যস্ত অনুপাত। তাহলে এখানে 2:5 এর ব্যস্ত অনুপাত কি হবে? 5:2। যদি A:B হয় তার ব্যস্ত অনুপাত কি হবে? B:A। এই হচ্ছে ব্যাপার। দুজনের মধ্যে যখন স্থান পরিবর্তন করে যে অনুপাত তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্যস্ত বা বিপরীত অনুপাত। এইবার যে অনুপাতগুলো আমি বলবো এইগুলো কিন্তু বইয়ে নেই,
অন্য বই থেকে কালেকশন করে তোমাদের আমি সামনে হাজির করছি। দেখো, এগুলো আমাদের পরীক্ষা পারপস হতে কাজে লাগবে না, কিন্তু আমাদের জানার জন্য, আমাদের বোঝার জন্য, আরো কিছু শেখার জন্য এই অনুপাতগুলি জানার দরকার আছে। সেটা হচ্ছে কি, দেখো, দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত, ধরা যাক একটা অনুপাত হচ্ছে A:B। এর দ্বিগুণানুপাত কি? দ্বিগুণানুপাত কি? যে দুটি পদের বর্গ করে যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে দ্বিগুণানুপাত। যেমন এখানে কি আছে, এর বর্গ কত স্কয়ার ইস্টু বির বর্গ কত বি স্কয়ার। এটাকে বলা হচ্ছে দ্বিগুণানুপাত। প্রথম মূল অনুপাতের যখন এটা বর্গ করা হচ্ছে, প্রতিটি পদকে যখন বর্গ করা হচ্ছে, বর্গ করে যে অনুপাতটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে দ্বিগুণানুপাত। A:B হলে তার দ্বিগুণানুপাত হচ্ছে কত? স্কয়ার ইস্টু বি স্কয়ার, হতে বর্গ। যদি আরেকটা উদাহরণ টানি, যদি 2:5 হয় তাহলে এর দ্বিগুণানুপাত কি হবে? 2 এর বর্গ কত হয়? 4, আর 5 এর বর্গ কত হয়? 25। এটা হলো দ্বিগুণানুপাত, অর্থাৎ প্রতিটি পদকে বর্গ করে যে অনুপাত পাচ্ছি সেটাই হচ্ছে দ্বিগুণানুপাত। পরেরটা চলে আসি, দ্বিবিভাজিত অনুপাত। দ্বিবিভাজিত অনুপাত এটা কি? একটা মূল অনুপাত নিয়ে নিই, A:B। যখন এই পদগুলিকে আগে কি করেছি? বর্গ করেছি। এই পদগুলিকে যখন বর্গমূল করা হয়, বর্গমূল করে যে অনুপাতটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে দ্বিবিভাজিত অনুপাত। তাহলে বর্গমূল কি? তার √A:√B। তাহলে আগেরটা বর্গ, এটা হচ্ছে বর্গমূল। দ্বিবিভাজিত অনুপাত কাকে বলা হয়? যখন অনুপাতে পুরো প্রতিটি পদকে যখন বর্গ করে নেওয়া হচ্ছে, করে যে অনুপাতটা তৈরি হচ্ছে, বর্গমূল করে নেওয়া হচ্ছে, সরি, আগেরটা বর্গ, এটা বর্গমূল। বর্গমূল করে যে অনুপাতটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে দ্বিবিভাজিত অনুপাত। যদি আমি একটা সংখ্যা দিয়ে প্রকাশ করি তাহলে কেমন হচ্ছে দেখো, যা ধর 25:16। এর দ্বিবিভাজিত অনুপাতটা কি? তাহলে 25-এর বর্গমূল করলে কত হয়? 5, আর 16 বর্গমূল করলে কত হয়? 4। তাহলে 25:16 দ্বিবিভাজিত অনুপাত হচ্ছে 5:4। আমরা দেখো দ্বিগুণানুপাত এবং দ্বিবিভাজিত অনুপাতের মধ্যে সম্পর্ক দেখো। এবারে যদি বলা হয় 5:4 এর দ্বিগুণানুপাত কি, তখন তুমি স্কয়ার করবে 25:16, আর 25:16 দ্বিবিভাজিত অনুপাতটা কি? 5:4। এইবার দেখো ত্রিগুণানুপাত। ত্রিগুণানুপাত একইবারে এই এই মানে একইভাবে একই কনসেপশন তৈরি হচ্ছে। দেখো, যদি মূল অনুপাত A:B হয়, ত্রিগুণানুপাত কি হবে? এর যেমন বর্গ হয়েছে এর সমান ঘন হবে, AQ:BQ। AQ:BQ। ত্রিগুণানুপাত কি? মূল অনুপাত যদি A:B হয় তাহলে ত্রিগুণানুপাত কি হবে? AQ:BQ। যদি সংখ্যা দিয়ে বোঝা যায় 2:3, তাহলে এর ত্রিগুণানুপাত কি হবে? 2Q কত হয়? 8, আর 3Q কত হয়? 27। বোঝা গেল? এইবার দেখো ত্রিবিভাজিত অনুপাত। ত্রিবিভাজিত অনুপাত একদম দ্বিবিভাজিত অনুপাত দ্বিগুণানুপাতের মধ্যে যেমন ভাবে সম্পর্ক তৈরি হয়েছিল, ত্রিগুণানুপাত এবং ত্রিবিভাজিত অনুপাতের মধ্যে সেই সম্পর্ক তৈরি হবে। যদি মূল অনুপাত A:B হয় তাহলে
ত্রিবিভাজিত অনুপাতটা কি হবে? ঘনমূল। আগে যেমন বর্গমূল হয়েছিল, এখানে হবে ঘনমূল। তাহলে সেটা কত হবে? এ ঘনমূল ইস্টু বি ঘনমূল। এটা হলো এ ঘনমূল ইস্টু বি ঘনমূল। এইবারে যদি সংখ্যায় আসি, যেমন 27:64 হয়, তাহলে এর ত্রিবিভাজিত অনুপাত কত হবে? 27-এর ঘনমূল করলে কত হয়? 3, আর 64 ঘনমূল করলে কত হয়? 4। 3:4। আগের মতো ব্যাখ্যা করি, তাহলে 3:4 এর ত্রিগুণ অনুপাত কি হবে? কিউব করলে কত হবে? 27/64। আর 27/64 ত্রিবিভাজিত অনুপাত কত হবে? 3:4। এই হলো অনুপাত নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। দেখো, অনুপাতের ক্ষেত্রে কিন্তু একই একক হতে হবে, সমজাতীয় রাশি হতে হবে, আর এর কোনো নির্দিষ্ট একক নেই। বোঝা গেল? তাহলে অনুপাত নিয়ে এই ধারণা তোমাদের সামনে আনার চেষ্টা করেছি। এইবারে তোমাদের সামনে আনবো সমানুপাত বলতে কি বোঝায়। সমানুপাত নিয়ে তোমাদের কাছে এক বিস্তারিত ব্যাখ্যায় আসছি, দেখতে থাকো। দেখো, তোমাদের আমি এবারে সমানুপাত নিয়ে আলোচনা করব। সমানুপাত কি? যদি আমি 4টি বাস্তব রাশি নিই, ধরো এ বি সি ডি, এই 4টে হচ্ছে বাস্তব রাশি। 4টে বাস্তব রাশি। এইবারে সমানুপাত বলতে কি বোঝায়? এই 4টে বাস্তব রাশির মধ্যে এই দুটো রাশির প্রথম দুটি রাশির অনুপাত যদি শেষ দুটি রাশির অনুপাতের সঙ্গে সমান হয়, তখন সেটা বলা হবে 4টি রাশি সমানুপাতে আছে। যেমন কি A:B C:D হয়, তবে তখন বলা যাবে 4টি রাশি সমানুপাতে আছে। কি বললাম? সমানুপাত বলতে কি বোঝায়? 4টি বাস্তব রাশির মধ্যে প্রথম দুটি রাশির অনুপাত যদি শেষ দুটি রাশির অনুপাতের সঙ্গে সমান হয়, তখন তাকে বলা হবে যে 4টি রাশি সমানুপাতে আছে। তাহলে আমরা অনুপাত থেকে আমরা কি আনতে পারি? ভগ্নাংশ আসতে পারি। এটা সমান সমান কি লিখতে পারি? বা A/B ডবল বলেছি সমান সমান লেখা যায় = C/D। এটাকে আমরা ক্রস গুণ করি, তাহলে AD = BC লিখতে পারি। A যদি প্রথম রাশি হয়, B যদি দ্বিতীয় রাশি হয়, C যদি তৃতীয় রাশি হয়, D যদি চতুর্থ রাশি হয়, তাহলে এখান থেকে আমরা কি সম্পর্ক লিখতে পারি? অনুপাতের মাধ্যমে যখন প্রকাশ করব, প্রথম দুটি রাশির অনুপাত যদি শেষ দুটি রাশির অনুপাতের সঙ্গে সমান হয়, তখন বলা হবে 4টি রাশি সমানুপাতে আছে। আর কিভাবে বলতে পারি? দেখো, এটাকে হচ্ছে প্রথম রাশি, তাহলে প্রথম রাশি ইন্টু ডি মানে কি? চতুর্থ রাশি সমান সমান বি মানে কি? দ্বিতীয় রাশি ইন্টু সি মানে কি? তৃতীয় রাশি। তাহলে তোমার পরীক্ষা হলে 4টি রাশি দিয়ে দিল, 4টি রাশি সমানুপাতে আছে কিনা প্রমাণ করো। তুমি দুভাবেই দেখাতে পারবে, হয় দুটো রাশি প্রথম দুটো রাশির অনুপাত এবং শেষ দুটি রাশির অনুপাত সমান হচ্ছে কিনা দেখে নেবে, অথবা তুমি প্রমাণ করতে পারবে যে প্রথম রাশির সঙ্গে চতুর্থ রাশি গুণ করবে, সেটার সঙ্গে দ্বিতীয় রাশির সঙ্গে তৃতীয় রাশি গুণ করবে, দুটি সমান হচ্ছে কিনা দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার যদি বলা হয় যে A:B সমান সমান, তাহলে এটা প্রমাণ হলো যে দুভাবে প্রমাণ করলে আমরা সমানুপাতটা পেয়ে যাব। এইবার আমরা আসছি যে ক্রমিক সমানুপাত। ভেরি ইম্পর্টেন্ট, এবং এর উপর দাঁড়িয়ে কিন্তু অঙ্ক আসে পরীক্ষায়।
দেখো ক্রমিক সমানুপাত কি, যে চারটি রাশি যদি ধরা যাক এ এবং বি এবং সি এবং ডি, এই চারটি রাশি ক্রমিক সমানুপাতে যদি হয়, ক্রমিক সমানুপাতে আছে, এটা কিভাবে প্রকাশ করব? ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে প্রকাশ করি? তাহলে প্রত্যেকের সঙ্গে অনুপাত হবে। তাহলে এটা কিভাবে প্রকাশ করব? দেখো a বাই বি ইজ ইকাল টু বি বাই সি ইজ ইকাল টু সি বাই ডি হবে, ঠিক আছে? a বাই বি ইজ ইকাল টু বি বাই বি ইজ ইকাল টু সি বাই এ। তাহলে সেক্ষেত্রে কি হবে? এ হচ্ছে কি প্রথম সমানুপাতি, বি হচ্ছে দ্বিতীয় সমানুপাতি, সি হচ্ছে তৃতীয় সমানুপাতি, ডি হচ্ছে চতুর্থ সমানুপাতি। পরীক্ষা হলে কিন্তু দেখা যায় যে তিনটি ক্রমিক, তিনটি রাশি দিল আর একটা রাশির মান বললো না, তাহলে সেই রাশিটির মানটা, চারটি রাশি ক্রমিক সমানুপাতে আছে, একটা মান বললো না, বাকি তিনটে মান বললো, তখন তোমাকে কি করতে হবে? যে মানটা বললো না সেই মানটা এই জায়গাটা প্রকাশ করে ফেলে দিয়ে আমরা ক্রমিক সমানুপাতি প্রকাশ করতে পারি। তাহলে পরীক্ষা হলে দেখো বলা যায়, বলে যে ধরো 2, 3, 4 তিনটি রাশি দেওয়া আছে, এই চতুর্থ সমানুপাতিটা বার করো, এই চতুর্থ সমানুপাতির মানটা বার করো। তাহলে কি লিখবে? চতুর্থ সমানুপাতির মানটা কি হবে? তাহলে এখানে কি হবে? প্রথম দুটি রাশি তাহলে সমানুপাতে আছে বলেছে, তাহলে প্রথম দুটি রাশির অনুপাত শেষ দুটি রাশির অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি? 2/3 সমান সমান 4/ক্রস, ক্রস করে আমরা এখান থেকে এই স্টারের মানটা বের করতে পারি। এটাকে বলা হচ্ছে চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি চতুর্থ সমানুপাতি। এইবারে যদি বলা হয়, আরেকটা বলে যে মধ্য সমানুপাতি বার করো, দুটো রাশি মান দিয়ে দিল, ধরো ধরো 2 ও 4 মধ্য সমানুপাতি বার করো। মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি দুটি রাশির মধ্যে মাঝখানে যেটা রাশিটা থাকবে সেটাই মধ্য সমানুপাতি। তার মানে এখানে তিনটি রাশি আছে, তবে তো মধ্য সমানুপাতি পাবো। তাহলে মধ্য সমানুপাতি যদি এক্স ধরি, তাহলে 2 ও 4 মাঝে কি হবে? মাঝে যে মধ্য সমানুপাতি সেটাকে যদি আমি মধ্য সমানুপাতিকে যদি মধ্য সমানুপাতিকে যদি আমি এক্স ধরি, তাহলে মাঝখানে এক্স আছে, তাহলে এই এক্স এর মানটা বের করে কি হবে? সবসময় খেয়াল রাখবে যে তিনটি রাশির মান বের করে নেয়, তাহলে ধরো 2 এবং 4 আছে, আমার ধারণা, বই কি সেভাবে বলা নেই, আমার ধারণা যে মাঝখানে রাশিতে 4টে রাশি করে নিতে হবে। তাহলে মাঝখানে রাশি যদি এক্স ধরি, তাহলে আরেকটা রাশির মান বের করব, সেটা করে মাঝখানে যে রাশিটা থাকবে সেই রাশির ডবল ধরে নেবো। তাহলে এটা যদি এক্স হয়, আরেকটা আমি এক্স ধরে নেব, তাহলে সমানুপাতি বার করতে পারবো। মধ্য সমানুপাতি কিভাবে বার করছি দেখো, এখানে লিখবো 2/x সমান সমান x/4, x/4, বোঝা গেল? তাহলে মধ্য সমানুপাতি বার করার সময় মধ্য সমানুপাতিকে x ধরছি, আর যেহেতু 4টে রাশি ক্ষেত্রে দেখেছি যে প্রথম দুটি রাশির অনুপাত আর শেষ দুটি রাশির অনুপাত সমান হয়, তাহলে মধ্য সমানুপাতে যদি 3টে রাশির মান যদি দেওয়া থাকে এবং যদি মাঝখানে মানটা বার করতে বলে, তাহলে মাঝখানে যেটা x ধরবো সেটাকে ডবল ধরে নেব। তাহলে কি, তাহলে আমার সমান হয়ে যাবে 2/x সমান সমান x/4। সেটাকে কিভাবে পাওয়া যায়? তাহলে x এ গুণ করলে x² সমান সমান 4 দুগুণে 8। তাহলে মধ্য সমানুপাতি বার করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্বিতীয় রাশি, যে দ্বিতীয় যে সমানুপাতি আছে, তাহলে দ্বিতীয় সমানুপাতি স্কয়ার সমান সমান প্রথম সমানুপাতি ইন্টু তৃতীয় সমানুপাতি, বোঝা গেল? আর যদি এইবার যদি বলা হয়
2 3 আর তৃতীয় সমানুপাতি বার করতে বলছে। তাহলে এটা কি করব, তাহলে তার চারটে রাশিও তো সমানুপাতি হবে, তখনও কি করব, তাহলে মাঝখানে কে আছে, 3 আছে। তাহলে আমি কি বলেছিলাম যে মাঝখানে যেটা থাকবে ডবল করে নেব, তাহলে এক্ষেত্রেও তাই করে নেব। 2 3 3 আর স্টার তৃতীয় সমানুপাতি বার হচ্ছে। তাহলে কি কি লিখতে পারি, 2 এর 3 সমান সমান 3/x। কোনোদিন ভুল হবে না, যদি আমার তিনটে রাশি বলে মাঝখানে রাশিটিকে ডাবল করে নেব, করলেই আমি প্রথম দুটি রাশির অনুপাত আর শেষ দুটি রাশির অনুপাত করে নিলে আমার অঙ্ক করতে সবচেয়ে সুবিধা হবে। পরীক্ষা আমার অনেক সময় দেখা যায় যে তিনটি রাশি বলছে যে কোন, তাহলে আরেকটা রাশি কোথায়, আমি কিভাবে সমানুপাতি বার করব, ওই কনফিউশনে পড়ে যায় যে প্রথম রাশিটিকে ডাবল করব না শেষ রাশিটিকে ডাবল করব, সেটা বুঝতে পারে না। সবসময় যদি চারটে রাশি না দিয়ে তিনটে রাশি দিয়ে দেয়, তাহলে মাঝখানের রাশিটাকে ডাবল ধরে নিয়ে চারটে রাশি করে নেবে, তারপরে প্রথম দুটো রাশি অনুপাত আর শেষ দুটো রাশি অনুপাত করে সমানুপাতি বের করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বা কাঙ্ক্ষিত উত্তরে আমি পৌঁছে দিতে পারবো। এইবারে দেখো, আমি তোমাদের সামনে হাজির করেছি যে ক্রমিক সম ABCD ক্রমিক সমানুপাতি হলে এটা 3 ভাবে আবার ক্রমিক সমানুপাতি হতে পারে। এ প্রথম সমানুপাতি, বি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আর কিভাবে হতে পারে, এর সঙ্গে দেখো ACBD সমানুপাত, অর্থাৎ এর সঙ্গে সি এর অনুপাত আর বি এর সঙ্গে ডি হতে পারে CADB, BADC, এই 3 ভাবে সমানুপাতি হতে পারে, এটা মনে রাখবে। এইবার যেটা তোমাদের সামনে আনছি, সমানুপাতের ধর্ম, ভেরি ইম্পর্টেন্ট পোর্শন, ভেরি ইম্পর্টেন্ট পোর্শন। কারণ হচ্ছে এই সমানুপাতের ধর্মটা তোমাকে ভালোভাবে জানতে হবে। এই ধর্মটা যদি ভালো করে না জানো, তাহলে এই সংক্রান্ত যে প্রমাণ আসে, প্রমাণ করতে বলে, সেখানে কিন্তু এই ধর্মগুলোকে কাজে লাগিয়ে প্রমাণ করতে হয়। সেই জন্য ধর্ম সম্পর্কে তোমাদের ভালোভাবে জ্ঞান থাকতে হবে। ভালো করে এটা মন দিয়ে শোনো এবং প্রয়োজনে খাতায় টুকে নাও। আমি প্রথম ধর্মে আসছি কি, একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া। দেখো দুটি অনুপাত আছে, A/B সমান সমান C/D, এই অনুপাত এটা আছে, A/B সমান সমান C/D, এটা প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। তাহলে দেখো এখানে আমরা নির্ণয় করতে পারি যে এখানে দ্বিতীয়, এটা তৃতীয় এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশির মধ্যে যখন স্থান বিনিময় করে, স্থানীয় বিনিময় করেও আমরা অনুপাত সমানুপাত তৈরি করতে পারি। এই দুটোর মধ্যে স্থান বিনিময় করে আমরা সমানুপাত তৈরি করতে পারি। তাহলে এটা সমান কি লিখতে পারি, বি এর জায়গা সি আনি, আর কি করতে পারি, সি এর জায়গা বি আনতে পারি। তাহলে সমানুপাতটা A/B = C/D সমানুপাত হয়েছে। সমানুপাতের প্রথম একটা ধর্ম বলেছে যে বি এবং সি এর মধ্যে স্থান বিনিময় করেও সমানুপাত করা যায়। যখন দ্বিতীয় এবং তৃতীয় রাশির মধ্যে স্থান বিনিময় করে সমানুপাত তৈরি করা হচ্ছে, তখন সেই প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, একান্তর প্রক্রিয়া। সেই প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, একান্তর প্রক্রিয়া। যে প্রক্রিয়ার সাহায্যে সমানুপাতের দ্বিতীয় এবং তৃতীয় রাশির মধ্যে স্থান বিনিময় করে নতুন একটা সমানুপাত তৈরি করা হচ্ছে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে একান্তর প্রক্রিয়া। বোঝা গেল? যদি বলা হয় 2 এর 5 সমান সমান 8 এর 40, 8 এর 40, 2 এর 5 সমান সমান 8 এর 20, 8 এর 20 লেখা হচ্ছে। তাহলে একান্তর প্রক্রিয়া এলে আমরা কি করব, এই দুটোর মধ্যে স্থান পরিবর্তন করব। কি লিখবো, 2 এর 8 সমান সমান 5 এর 20। কেন এই সত্যতা দেখো, এখানে কি হচ্ছে 1 এর 4, এখানেও দেখো 1 এর 4, সত্যতা প্রমাণ পাচ্ছে। এটা কি বলা হচ্ছে, একান্তর প্রক্রিয়া।
এটাকে কি বলা হচ্ছে? একান্তর প্রক্রিয়া। যখন চারটে রাশির মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় রাশির মধ্যে স্থান পরিবর্তন করে যখন অনুপাত তৈরি করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে একান্তর সমানুপাত তৈরি করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে একান্তর প্রক্রিয়া। তারপর চলো ব্যস্ত প্রক্রিয়া। দেখো বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া খুবই সোজা জিনিস। যদি দুটি এরকম অনুপাত থাকে, a বাই বি সমান সমান সি বাই ডি থাকে, তাহলে বিপরীত ব্যস্ত প্রক্রিয়া কি? জাস্ট এদের মধ্যে স্থান পরিবর্তন করা। সেটা কি হবে? বি বাই এ সমান সমান ডি বাই সি। এটা গেল ব্যস্ত প্রক্রিয়া। তাহলে প্রথম দুটো রাশির মধ্যে এবং দ্বিতীয় শেষ দুটো রাশির মধ্যে যখন ওরা নিজেদের মধ্যে স্থান বিনিময় করে যখন সমানুপাত তৈরি করছে, যে প্রক্রিয়ার সাথে সেটা বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। যদি বলা হয় 2/3 সমান সমান 8/12, তাহলে এর ব্যস্ত প্রক্রিয়া কি হবে? 3/2 সমান সমান 12/8। 3/2 সমান সমান কি হয়? 12/8 ব্যস্ত প্রক্রিয়া। এবার দেখো যোগ প্রক্রিয়া। দেখো যোগ প্রক্রিয়া পরপর যাব, খুঁজে যাবে, এগুলো খুব কাজে লাগবে। প্রমাণ যখন দেবে, প্রমাণের ক্ষেত্রে এই প্রক্রিয়া কোন প্রক্রিয়া কি কাজে লাগবে তোমাকে নিয়ে প্রমাণ করতে হবে। ধরে যাক এ বাই বি সমান সমান সি বাই ডি। যোগ প্রক্রিয়ার সাহায্যে কি করছি? দেখো যোগ প্রক্রিয়ার সাহায্যে আমরা কি লিখছি? এ প্লাস বি, অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এই দুটো প্রথম পূর্বপদ এবং উত্তর পদের সঙ্গে যোগ করে উপরটা ফেলা হচ্ছে, আর নিচে যেটা আছে সেটা রেখে দেওয়া হচ্ছে, সমান সমান পরেরটা ক্ষেত্রে তাই সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি। এটাকে বলা হচ্ছে যোগ প্রক্রিয়া। পরেরটা কি আছে? ভাগ প্রক্রিয়াটা কি? ভাগ প্রক্রিয়াটা কি? একই ব্যাপার। এখানে কিন্তু কি হচ্ছে? এখানে যোগ করা হচ্ছে, মাইনাস হবে। তাহলে কি হবে? এ মাইনাস বি বাই বি সমান সমান সি মাইনাস ডি বাই ডি। অর্থাৎ দুটো রাশির মধ্যে যোগ করে লবের ঘরে হরের ঘরে যেটা আছে থাকবে, সেটা হচ্ছে যোগ প্রক্রিয়া। যখন দুটোর মধ্যে বিয়োগ করে লবের ঘরে বসানো হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ভাগ প্রক্রিয়া। আর একটা হচ্ছে কি? যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া সেটা কি? দেখো এই দুটো মিশ্রণ কিভাবে হচ্ছে, দেখো দেখো এ বাই বি সমান সমান সি বাই ডি, এখান থেকে যোগ ভাগ প্রক্রিয়া কিভাবে আনছি? দেখো এই দুটোর মধ্যে যোগ করছি, যোগ করে লবের ঘরে ফেলছি, আর এই দুটোর মধ্যে বিয়োগ করে হরের ঘরে ফেলছি, সমান সমান এটাও তাই সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি।